আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়ের আজকের লেকচারে। আজকে আপনাদের সাথে রয়েছি আমি আকিফ মাসুমি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছি। তো আজকে আমরা অনেক সমসাময়িক কিছু বিষয় নিয়ে আজকে আমাদের লেকচার টপিকগুলো সাজিয়েছি এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এবং সেই সাপেক্ষে প্রথমেই বলে নেই, সেটা হচ্ছে ক্লাসের শুরুতে আমাদের যেই স্লাইডগুলোতে আমরা যে তথ্যগুলো আজকে দেখতে পারবো তার বাইরেও অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য কণিকা আজকে আমাদের সাথে থাকবে। এবং সেই তথ্য কণিকাগুলো আমি প্রথমেই বলবো একটু নোট ডাউন করে রাখার জন্য, কারণ এগুলো আমাদের সামনের যে অ্যাডমিশন ভর্তি পরীক্ষাটি রয়েছে সেই ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আমরা আর কালক্ষেপণ না করে দেখে নেই আজকে আমাদের লেকচার টপিকগুলো কি কি, যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের টপিকগুলো হচ্ছে বিশ্বের পরিবেশ ও জাতিসংঘের সম্মেলন, একই সাথে রয়েছে বিশ্বের রাজনৈতিক দল, এছাড়া রয়েছে বিশ্বের গেরিলা দল, আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার এবং বিশ্বের সপ্তাশ্চর্য। খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক এবং একই সাথে বলা চলে খুবই সমসাময়িক কিছু টপিক, এবং আমাদের খুব কানেক্টেড কিছু ইনফরমেশন অর্থাৎ কিছু পার্শ্ব তথ্য জেনে ফেলতে হবে। একই সাথে আমরা সেই বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। আমরা আর কালক্ষেপণ না করে শুরু করি আমাদের প্রথম লেকচারের যে পোর্শন, সেটি হচ্ছে বিশ্বের পরিবেশ সংক্রান্ত, অর্থাৎ বিশ্বের পরিবেশের যে অবস্থাটি সেটি। আমরা অনেকগুলো তথ্য কণিকা দেখতে পাচ্ছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু মনোযোগ দিয়ে দেখি এই বিষয়গুলো, যেখানে কি কি বলা আছে। থাইল্যান্ডে জলোচ্ছ্বাসের স্থানীয় নাম হচ্ছে সুনামি। আমরা সুনামি যে শব্দটা বা সুনামি নামক যে জলোচ্ছ্বাসটি, সেই জলোচ্ছ্বাসের সাথে কিন্তু অনেক আগে থেকেই পরিচিত। আমরা শ্রীলঙ্কায় খুবই মর্মস্পর্শী সুনামি দেখতে পাই, এবং আমরা যেহেতু এই বিষয়টি জেনে ফেললাম থাইল্যান্ডে জলোচ্ছ্বাসের স্থানীয় নাম সুনামি, আমরা এটিও জেনে রাখি সুনামি এই শব্দটি হচ্ছে একটি জাপানি শব্দ, এবং এটি বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিকভাবে যে জলোচ্ছ্বাসগুলো রয়েছে সেই জলোচ্ছ্বাসগুলোর নামকরণ করা হয়। আমরা এছাড়াও বিশ্বের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে অনেক সময় ভূমিকম্পের ক্ষেত্রে রিক্টার স্কেলকে ব্যবহার করতে দেখি, এবং একটু বলে রাখা দরকার যে রিক্টার স্কেলটি রয়েছে এই ফর্মুলায় সংখ্যা ব্যবহৃত হয় 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ আমরা এর মধ্যেই বিভিন্ন ভয়ঙ্করত্ব সাপেক্ষে এই বিষয়গুলো দেখি, এবং খুব স্বাভাবিকভাবে এটি বোঝা যাচ্ছে যে খুব যদি কোনো কারণে সেটি আমরা কোনো কারণে মনে করি রিক্টার স্কেল 4 বা 5 ভূমিকম্প, তার তুলনায় 6 বা 7-এর ভূমিকম্প অনেক বেশি ভয়ঙ্কর, এবং এটি হচ্ছে রিক্টার স্কেলের যে পরিমাপক 1 থেকে 10 পর্যন্ত, এই সংখ্যার মধ্যেই এই পরিমাপটি করা হয়। এবং এখানে সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা দশমিকও ব্যবহার করি, যে আজকে 7.8 মাত্রার ভূমিকম্প বা 6.6 মাত্রার ভূমিকম্প, এরকমটা অনেক ক্ষেত্রে দেখা যায়। এবং ভূমিকম্প প্রবণ দেশ, যেহেতু আলোচনাটি চলে আসছে আমরা বলে রাখি, ভূমিকম্প প্রবণ দেশ বলা হয় জাপানকে, এবং ম্যাক্সিমাম সময় জাপানে এরকম ভয়ঙ্কর কিছু ভূমিকম্পের ঘটনাটি ঘটে থাকে, এটি আমরা দেখতে পারি অনেক ক্ষেত্রে। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে বিশ্বের যে মন্ট্রিল প্রোটোকল, অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোটোকল, এটি পরিবেশ সংক্রান্ত একটি চুক্তি। এই মন্ট্রিল প্রোটোকলটি গৃহীত হয় 16 সেপ্টেম্বর 1987 সালে, এবং এটি কার্যকর হয় 1 জানুয়ারি 1989 সালে। আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো, অর্থাৎ এই যে মন্ট্রিল প্রোটোকলটি, এটি সাধারণত যে বিষয়টি নিয়ে করা হয় সেটা হচ্ছে বাস্তু সংস্থান কিংবা ওজোন স্তরের যে ক্ষয়বৃদ্ধি রোধ। একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে 1987 সালে কানাডার মন্ট্রিলে বিশ্বের অনেকগুলো দেশ তারা এক টেবিলে বসে বৈঠক করে যে আসলে আমাদের যে ওজোন স্তরের ক্ষয়বৃদ্ধিটি রয়েছে সেটি রোধ করতে হবে, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা, আটলান্টিকের বরফ গলার মাধ্যমে যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাটি বৃদ্ধি পাচ্ছে, সেই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য উপকূলীয় রাষ্ট্রসমূহে বাঁধ নির্মাণ করতে হবে। এই যে আলোচনাটি রয়েছে, এই আলোচনাটি কানাডার মন্ট্রিলে 16 সেপ্টেম্বর 1987 সালে এই আলোচনাটি হয়, এবং এই মন্ট্রিল প্রোটোকলটি সর্বসম্মতক্রমে গৃহীত হয়, এবং যেটি কিনা 1 জানুয়ারি 1989 সাল থেকে এটি কার্যকর করা হয়। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে ভিয়েনা কনভেনশন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কনভেনশন, ভিয়েনা, যেটি কিনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এটি গৃহীত হয়, এবং এই ভিয়েনা কনভেনশনটি আসলে একই সাথে পরিবেশ সংক্রান্ত একটি কনভেনশন। এবং আমরা একটু জেনে নেই এই ভিয়েনা কনভেনশনটি গৃহীত হয় 1958 সালের 22 মার্চ, এবং এই ভিয়েনা কনভেনশনে বিশ্বের অনেকগুলো দেশ তারা স্বাক্ষর করে থাকে, এবং এটিও একই সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য কণিকা হিসেবে বিবেচিত। আমরা এর পরবর্তীতে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে কিয়োটো প্রোটোকল। এটি হচ্ছে পরিবেশের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ চুক্তি। কিয়োটো প্রোটোকল কেন গুরুত্বপূর্ণ চুক্তি? কারণটি হচ্ছে 1997 সালের 11 ডিসেম্বর এই কিয়োটো প্রোটোকলটি গৃহীত হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমরা আমাদের পরিবেশের যে ক্ষতিগুলো সাধারণত দেখতে পারি
এই প্রত্যেকটি ক্ষতির একদম সম্পূরক কিংবা মৌলিক কারণটি হচ্ছে কার্বন নিঃসরণ করার মাধ্যমে পরিবেশে বিভিন্ন ক্ষেত্রে যে ভারসাম্যপূর্ণ অবস্থাটি সেটি নষ্ট হয়ে যায়। তো এই কার্বন নিঃসরণের যে পরিমাণ সেটি সাধারণত উন্নত বিশ্বের দেশগুলোই বেশিরভাগ সময় করে থাকে, এবং এই প্রোটোকলটি যেটি উল্লেখ করে সেটি হচ্ছে উন্নত বিশ্বের দেশগুলোকে কার্বন নিঃসরণটি লিমিটেড অর্থাৎ নিয়ন্ত্রিতভাবে করার জন্য, যাতে কিনা পরিবেশের ক্ষতিটি কম হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যে কিয়োটো প্রোটোকল, জাপানের কিয়োটো নামক যে জায়গাটি, সেই জায়গাটিতে কিয়োটো প্রোটোকলটি গৃহীত হয়। আমি আবার বলছি 1997 সালের 11ই ডিসেম্বর। কিয়োটো প্রোটোকলের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটি জানা জরুরি, বাংলাদেশ 2001 সালে এই কিয়োটো প্রোটোকল চুক্তির অন্তর্ভুক্ত হয়, কিন্তু তারা কার্যকর করে না। সেই কার্যকর করার তারিখটি হচ্ছে 2005 সাল। একটু জেনে নেওয়া দরকার, কিয়োটো প্রোটোকলটি বিশ্বের উন্নত দেশগুলোর জন্য স্বাক্ষর করা বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং উন্নত দেশগুলো স্বাক্ষর করেছে, কিন্তু এর যে মেয়াদ কিয়োটো প্রোটোকলের সেটি ছিল 15 বছর মেয়াদি একটি চুক্তি, এবং এই 15 বছর মেয়াদি চুক্তিটি হিসাব অনুযায়ী 2012 সালে শেষ হওয়ার কথা, কিন্তু 2012 সালের পূর্বেই এই কিয়োটো প্রোটোকল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে নিজেদেরকে, অর্থাৎ ইউএসএ তারা নিজেদেরকে এই প্রোটোকলের বিভিন্ন বিধিবিধান থেকে নিজেদেরকে সরিয়ে নেয়। অর্থাৎ যেই সংক্রান্ত বিধিবিধানগুলো বলা ছিল যে কার্বন নিঃসরণ করা যাবে না কিংবা কার্বন কর প্রদান করতে হবে, যে কার্বন করটি অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড প্রদান করে থাকে, এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিলাম যে বিশ্বে কার্বন কর প্রণয়ন করার পর এটি সর্বপ্রথম প্রদান করেছে অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড। এই সংক্রান্ত যে বিধিবিধানগুলো সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদেরকে প্রত্যাহার করে নেয় 2012 সালের পূর্বেই, অর্থাৎ এটি মেয়াদ পূর্ণ হবার পূর্বেই। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কার্টাগেনা প্রোটোকল। কার্টাগেনা প্রোটোকল খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আসলে 29শে জানুয়ারি 2000 সালে এটি গৃহীত হয়, এবং এই প্রোটোকলটিও আসলে পরিবেশ কেন্দ্রিক, এবং এই প্রোটোকলে বিভিন্ন রকম ভাবে বলা ছিল যেভাবে করে পরিবেশ সংক্রান্ত অন্যান্য ক্ষতিগুলো রয়েছে, অর্থাৎ সবুজ আন্দোলন করার একটি আহ্বান এই প্রোটোকলের মাধ্যমে দেওয়া হয়। গ্রিন মুভমেন্ট যেটাকে বলা হয়, সেই গ্রিন মুভমেন্টের যে চাহিদাগুলো সেগুলো লক্ষ্য করা যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি এজেন্ডা 21। এই এজেন্ডা 21টা কি? এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে। আমি কিন্তু প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো এখন শুধুমাত্র একটা শব্দ কেন্দ্রিক অপশন কিন্তু আসে না, এখন কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় সংজ্ঞা ভিত্তিক অপশনও আসে, অর্থাৎ অপশনগুলোতে এক একটা লাইন থাকে এবং এরকম 4টা লাইন সন্নিবেশিত থাকে, সেখানে খুব বেসিক প্রশ্ন বা সংজ্ঞা টাইপের প্রশ্ন কিন্তু করা হয়। যেমন এজেন্ডা 21 কি, এটি কিন্তু মোটামুটি এক শব্দে এটা বলা সম্ভব না, এটি কিন্তু একটা লাইন দরকার। ঠিক সেরকম ভাবে আমরা অনেকগুলো বিষয় দেখতে পারি এজেন্ডা 21 ক্ষেত্রে এই ধরনের সংজ্ঞা ভিত্তিক একটি প্রশ্ন এটি, এবং এর উত্তরটি হচ্ছে এজেন্ডা 21 হলো 1992 সালে ব্রাজিলের যে রিও ডি জেনিরোর পরিবেশ সম্মেলনটি হয়েছে, সেই পরিবেশ সম্মেলনের গৃহীত দলিলকে বলা হয় এজেন্ডা 21। এবং যে এজেন্ডা 21টি আপনারা সবাই লক্ষ্য করতে পারছেন, মূলত এজেন্ডা 21 হলো একবিংশ শতাব্দীর কিছু লক্ষ্যমাত্রা, অর্থাৎ এজেন্ডা 21 হলো একবিংশ এর 21, এবং এই এজেন্ডাটি মূলত 351টি পেজের প্রায় 40টি অধ্যায় বিভক্ত রয়েছে এবং মোট 4টি সেকশন রয়েছে, যার ভিত্তিতে মূলত এটিকে সন্নিবেশিত করা হয়। এবং ব্রাজিলের যে রিও ডি জেনিরোর যে পরিবেশ সম্মেলনটি, সেটিকে একই সাথে বলা হয় ধরিত্রী সম্মেলন। এই ধরিত্রী সম্মেলনের কোনটি বা ধরিত্রী সম্মেলন কোন সম্মেলন, এই প্রশ্নগুলোর উত্তরটাও আমরা জেনে নিতে পারলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি বিশ্ব জলবায়ু কনফারেন্সের আয়োজক কারা। বিশ্ব জলবায়ু কনফারেন্সের আয়োজক এখানে লেখা আছে বিশ্ব আবহাওয়া সংস্থা, অর্থাৎ ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, WMO। এই সংগঠনটির নাম আমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে জানা দরকার, কারণ আমরা কিন্তু পরিবেশ সংক্রান্ত অনেক সংগঠন আমাদের রয়েছে, এবং শিক্ষার্থীরা যেই বিষয়টি সবচেয়ে ভুল করে সেটি হচ্ছে বিশ্ব জলবায়ু কনফারেন্স তারা যখন দেখে তারা ধরেই নেয় এটি একটি পরিবেশ সংক্রান্ত বিষয়, এবং যখন এই প্রশ্নটি করা হয় যে বিশ্ব জলবায়ু কনফারেন্সের আয়োজক কারা, তখন তারা অন্যান্য পরিবেশ সংক্রান্ত সংস্থাগুলোকে সঠিক উত্তর হিসেবে টিকচিহ্ন দেয়। সমস্যাটা হচ্ছে অনেকে এটি অনুমান করতে পারে না যে আবহাওয়া সংস্থা এটি আয়োজন করতে পারে, অনেকে এটি উত্তর করে যে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, আবার কেউ কেউ উত্তর করতে পারে ইউনাইটেড নেশনস ফান্ড ফর ক্লাইমেট চেঞ্জ। এই যে পরিবেশ সংক্রান্ত সংগঠনগুলো রয়েছে তাদেরকে তারা সঠিক উত্তর দেয়, কিন্তু যেটি আসলে ভুল। বিশ্ব জলবায়ু কনফারেন্সের আসলে আয়োজক হচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থা। আমরা একটু আগে জানলাম যে থাইল্যান্ডে যেরকম জলোচ্ছ্বাসের স্থানীয় নাম সুনামি, ঠিক তেমনি চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় যেগুলো, সেগুলোকে টাইফুন বলা হয়। অর্থাৎ টাইফুন এই টার্মটি আমাদের অনেকের কম পরিচিত হবে, আমরা মনে করি টাইফুন মানেই হচ্ছে ঘূর্ণিঝড়ের আরেকটি ধরন বা সাইক্লোনের আরেকটি কনসেপ্ট। এটি হয়তো বা সত্য, কিন্তু এটিও সত্য যে আসলে টাইফুন সেটাকেই বলা হয় যেটা শুধুমাত্র চীন সাগরে সৃষ্ট যে ঘূর্ণিঝড়, সেটিকে টাইফুন বলা হয়।
আমরা ভূমিকম্পের যে রিক্টার স্কেলের পর্যালোচনা, সেই পর্যালোচনার সময় একটু জেনেছি যে ভূমিকম্পের দেশ বা ভূমিকম্প প্রবণ দেশ হচ্ছে জাপান, তাদেরকে ভূমিকম্পের দেশ বলা হয়। এবং একই সাথে আমাদের এটিও জেনে নিতে হবে যে এই যে ভূমিকম্পের পরিমাপক যন্ত্র, সেটিকে বলা হয় সিসমোগ্রাফ, অর্থাৎ এটি হচ্ছে ভূমিকম্পের পরিমাপক যন্ত্র। এর মাধ্যমে ভূমিকম্পের যে রিক্টার স্কেলের যে ফর্মুলা আমরা যে সিদ্ধান্তটি নিশ্চিত করি, সেই সিদ্ধান্তটি নিশ্চিত করি আমরা এই যন্ত্রের মাধ্যমে। এটি হচ্ছে পরিমাপক যন্ত্র। জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষরিত হয় কবে? সেটি 5 জুন 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। এখানে দুটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আপনার একটু মনোযোগ দিয়ে শুনবো। সেটা হচ্ছে এই যে জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন, এটি এবং এজেন্ডা 21 কিন্তু এক জিনিস নয়। যদিও 1992 সালে একই সম্মেলনে দুটি বিষয় গৃহীত হয়েছে, তবে দুটি বিষয় ভিন্ন। একটি হচ্ছে 21 দফার দাবি, যেটি কিনা উন্নত বিশ্বের দেশগুলোর প্রতি দাবি প্রদান করা হয়, যে দাবিগুলো তাদেরকে পালন করার আহ্বান জ্ঞাপন করা হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে জীববৈচিত্র্য, অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এবং অন্যান্য যারা অমানব প্রাণী রয়েছে তাদের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে যে কনভেনশনটি, সেই জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশনটি স্বাক্ষর করা হয় 1992 সালের 5 জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে। এবং এই সময়টা, অর্থাৎ এই 1992 সালের 5 জুন জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশনের ক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এই সম্মেলনটা থেকেই বিশ্ব পরিবেশ দিবস 5 জুন এটি কিন্তু শুরু হয়, এবং এটিও ধরিত্রী সম্মেলনের জায়গা থেকে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়, যেটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই ছিল মোটামুটি বিশ্বের পরিবেশ কেন্দ্রিক কিছু প্রোটোকল বা সম্মেলন কেন্দ্রিক তথ্য। আমরা একটু ছক ভিত্তিক কিছু সম্মেলন দেখবো, যে আসলে সম্মেলনের ধরনগুলো আসলে কেমন, যেগুলো কিনা জাতিসংঘ কর্তৃক আয়োজন করা হয়েছে। আমরা একটু সেই ছকটা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি বিশ্বের পরিবেশবাদী সংস্থা, আমরা এই সম্পর্কে জেনে নিয়ে সংস্থাগুলো, তারপর আমরা সম্মেলনগুলো সম্পর্কে জানবো। আমরা দেখতে পাচ্ছি বিশ্বের গুরুত্বপূর্ণ যে পরিবেশবাদী সংস্থা, পরিবেশবাদী সংস্থার ক্ষেত্রে প্রথমে যে গুরুত্বপূর্ণ সংগঠন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে WWF, এবং এটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরিবেশবাদী সংস্থা। আমি আবার বলছি, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। এই সংগঠনটি সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নিই। সেটা হচ্ছে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে, এবং এই সংগঠনটি আসলে একটি প্রাকৃতিক পরিবেশ রক্ষা বিষয়ক সংস্থা। এবং এই সংগঠনটির যে সদর দপ্তর, সেটি হচ্ছে সুইজারল্যান্ডের গ্লান্ডে। আমরা এটা একটু খুব ভালোভাবে জেনে নিলাম যে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচারের যে সামগ্রিক তথ্যটি। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠনের নাম জানবো। সেই সংগঠনটি হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, অর্থাৎ UNEP। এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এই সংগঠনটি তাদের যে কর্মকাণ্ড রয়েছে, সে বেশ কয়েকবার সেই কর্মকাণ্ড ক্ষেত্রে পরিবেশ ভিত্তিক অনেকগুলো সম্মেলন কিংবা পরিবেশ ভিত্তিক অনেকগুলো চুক্তি তারা আয়োজন করে থাকে। এবং আমরা একটু জেনে নিব UNEP যে পরিবেশ কর্মসূচি বলা হয়, এটি আসলে পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছে 1972 সালে এটি প্রতিষ্ঠা করা হয়, এবং এর যে সদর দপ্তরটি রয়েছে সেটি হচ্ছে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। UNEP-র সদর দপ্তর, এটিও আমরা জেনে ফেললাম। এর পরবর্তীতে আমরা যে পরিবেশ সংক্রান্ত আরেকটি সংগঠনের দিকে তাকাই, সেটি হচ্ছে গ্রিন পিস। গ্রিন পিস খুবই গুরুত্বপূর্ণ সংগঠন, এবং এটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন হিসেবে খ্যাত, এবং এটি প্রতিষ্ঠিত হয় 1971 সালে। আমরা আশা করি এটি আমরা মনে রাখতে সক্ষম হব। গ্রিন পিস 1971 সালে, কারণ এটা আমাদের স্বাধীনতার বা মুক্তিযুদ্ধের যে সাল, তার সাথে এটি মিলে যায়। গ্রিন পিসের প্রতিষ্ঠা হচ্ছে 1971 সালে, এবং এর যে সদর দপ্তরটি রয়েছে সেটি হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডামে এর সদর দপ্তর অবস্থিত। গ্রিন পিসের ক্ষেত্রে বলা হচ্ছে গ্রিন পিসের কাউন্সিল বোর্ডের বর্তমান সভাপতির নাম আয়েশা ইমাম, এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছেন জেনিফার মর্গ। এবং আমরা এটিও জেনে গেলাম এটি একটি নেদারল্যান্ড বা ডাচ ভিত্তিক তথা আমস্টারডাম ভিত্তিক একটি পরিবেশবাদী সংগঠন। এবং এরা আসলে 1990 সাল থেকে এরা খুবই বেগবান হিসেবে কাজ করে, এবং গ্রিন পিসের সব থেকে ইম্পর্টেন্ট যে কাজ, সেটি কিন্তু আফ্রিকা মহাদেশের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ কেন্দ্রিক। এবং তারা সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তারা আফ্রিকার যে বিভিন্ন জোন রয়েছে, অর্থাৎ বিভিন্ন আফ্রিকা মহাদেশের সবগুলো দেশকে কিছু জোনে ভাগ করে তারপর তারা সেই জোন ওয়াইজ তাদের কাজগুলোকে করে থাকে। এর পরবর্তীতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠনের নাম দেখতে পাচ্ছি, IPCC, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটি একটি সাব সংস্থা। সাব সংস্থা বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটি হচ্ছে এটি একটি সহকারী সংস্থা, অর্থাৎ এই সংস্থাটি WMO অর্থাৎ বিশ্ব আবহাওয়া সংস্থা, যারা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, এবং UNEP ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, তাদের এই দুটি সংগঠনের যৌথ সাহায্যার্থে এটি পরিচালিত।
কিন্তু কেন এই সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ? কারণটি হচ্ছে এই সংগঠনটি প্রথম আমরা জেনে নেই। আইপিসিসি প্রতিষ্ঠিত হয় 1988 সালে, এবং যেই তথ্যটি জেনে ফেলা সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য, সেই তথ্যটি হচ্ছে যে এই আইপিসিসি নামক সংগঠনটি নোবেল পুরস্কার পায় 2007 সালে। অর্থাৎ এটি পরিবেশ কেন্দ্রিক অবদান রাখার জন্য তারা শান্তিতে নোবেল পুরস্কার পায় সংগঠন হিসেবে। এই নোবেল পুরস্কার 2007 সালে তারা অর্জন করে। এই হচ্ছে মূলত আইপিসিসি কেন্দ্রিক আলোচনা। আমরা খুব সংক্ষেপে এটি জেনে ফেললাম যে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একই সাথে কিন্তু অ্যাব্রিভিয়েশন গুলো জেনে ফেলতেছি। একটু খেয়াল করে দেখবা, এই যে 3টি সংগঠন রয়েছে, এই 3টি সংগঠনে কিন্তু কিছু অ্যাব্রিভিয়েশন বা পূর্ণরূপ রয়েছে বা শব্দ সংক্ষেপটি রয়েছে। এই শব্দ সংক্ষেপ থেকে আমরা যেন এই শব্দের পূর্ণরূপগুলো জেনে ফেলতে পারি, কারণ যেই সংগঠনগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু অবদান রেখেছে সেই সংগঠনগুলোর পূর্ণরূপ কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা এর মাধ্যমে পূর্ণরূপগুলো জেনে ফেললাম। আমরা যে আলোচনাটি একটু আগে করছিলাম সেটা হচ্ছে যে আমাদের পরিবেশ কেন্দ্রিক জাতিসংঘের সম্মেলনকে, যেটি আমরা একটা ছক আকারে প্রদর্শন করব, সেটি আমরা এখন দেখে নেই আমাদের পরবর্তী স্লাইডে। এই হচ্ছে পরিবেশ নিয়ে জাতিসংঘের সম্মেলন। আমরা এখানে সর্বমোট প্রধান 5টি সম্মেলন দেখতে পাচ্ছি। একটু বলে রাখা দরকার, এর বাইরেও কিন্তু জাতিসংঘের আরো অনেকগুলো সম্মেলন হয়েছে যেগুলো কিনা এখানে আলোচনা করা হয়নি। আমরা শুরু থেকেই এই সম্মেলনগুলোর নামগুলো দেখে নিই। প্রথম সম্মেলন যেটা আমরা দেখতে পাচ্ছি, জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন এটাকে বলা হয়, এবং এটার অফিসিয়াল নামও কিন্তু এটি, যে ইউনাইটেড নেশনস হিউম্যান এনভায়রনমেন্ট সামিট এটাকে বলা হয়, এবং এটাও নামই হচ্ছে জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন। এবং এই মানব পরিবেশ সম্মেলনটি কেন গুরুত্বপূর্ণ? কারণ পরিবেশ নিয়ে যে একটা সচেতনতা তৈরি করা যায় বা সচেতনতা বোধের জায়গা থেকে সবগুলো দেশকে এক টেবিলে বসানো যায়, এই উদ্যোগটি সর্বপ্রথম এই সম্মেলনের মাধ্যমে শুরু করা হয়। এবং যেই সময়টি হয় 1972 সালের 5 থেকে 16 জুন, এই সময়কালের মধ্যে জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলনটি করা হয়। এবং এর স্থানটি ছিল সুইডেনের রাজধানী স্টকহোমে এই মানব পরিবেশ সম্মেলনটি করা হয়। আমরা এই তথ্যটি জেনে নিলাম যে এটি আসলে সর্বপ্রথম জাতিসংঘের পরিবেশ কেন্দ্রিক যে বৈঠকটি, সেটি খুব গুরুত্বপূর্ণ। আমি আবারও মেনশন করছি, জাতিসংঘের পরিবেশ কেন্দ্রিক বৈঠক এটি, যেটি কিনা হচ্ছে ইউনাইটেড নেশনস হিউম্যান এনভায়রনমেন্ট সামিট। এবং এই সম্মেলনে আসলে প্রধানত আলোচনা করা হয় পরিবেশের উপাদানগুলো কেন মানুষের জন্য গুরুত্বপূর্ণ, বা মানুষ নিজে থাকার জন্য কেন পরিবেশটা দরকার। এবং এখানে নতুন একটা আইডিয়ার সূত্রপাত করা হয়, যে আইডিয়ার নাম হচ্ছে ডিপ ইকোলজি। ডিপ ইকোলজি মানে হচ্ছে গভীর বাস্তুবিদ্যা, অর্থাৎ কেন মানুষ এই পরিবেশের, মানুষের যে অস্তিত্ব ঠিক সেরকম অস্তিত্ব পরিবেশেরও রয়েছে। এইরকম একটি গুরুত্ব সংক্রান্ত আলোচনা এই পরিবেশ কেন্দ্রিক জাতিসংঘের সম্মেলনে উত্থাপন করা হয়, যেটি কিনা এই 1972 সালে এটি আয়োজন করা হয়। আমরা এর পরবর্তীতে সব থেকে গুরুত্বপূর্ণ একটি সম্মেলন, যেটি নাম আমরা কিছুক্ষণ আগেও জেনেছি, সেটা হচ্ছে ধরিত্রী বা রিও সম্মেলন। এই রিও সম্মেলনটি আমরা অবশ্যই নাম শুনে বুঝতে পারছি, এটি রিও ডি জেনিরো ব্রাজিলে অনুষ্ঠিত হয়। এবং এই ধরিত্রী সম্মেলনটি কিন্তু শুরু, এর পরবর্তীতে ধরিত্রী সম্মেলনের একটা কন্টিনিউয়াস ক্রম থাকে, যার ভিত্তিতে এর পরবর্তীতে অনেকবার ধরিত্রী সম্মেলনটি শুরু হয় বা চলতে থাকে। এবং এই ধরিত্রী সম্মেলনের যে অফিসিয়াল নামটি, সেটি হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড সামিট, অর্থাৎ জাতিসংঘ পরিবেশ এবং উন্নয়ন বিষয়ক সম্মেলন। এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম সময় জুন মাসের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। এটিও হয় 3 থেকে 14 জুন 1992 সালে। এই সম্মেলনটি নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, যে এই সম্মেলনটি এমন একটি সম্মেলন ছিল যেখানে কিনা বলা হয় যে আমাদের উপকূলীয় রাষ্ট্রগুলো ছিল, সেই উপকূলীয় রাষ্ট্রে যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে যে সমস্যাগুলো তৈরি হতে পারে, সেই সমস্যাগুলো নির্মাণ বা সেই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা কিভাবে বাঁধ নির্মাণ করতে পারি বা অন্য কোনো উদ্যোগ গ্রহণ করতে পারি। এটি হচ্ছে 1992 সালে ধরিত্রী বা রিও সম্মেলন। এই সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু আগে জেনেছি এজেন্ডা 21 নামে একটি দাবি ছিল, যেখানে এই সম্মেলনে উত্থাপিত হয়, এবং একই সাথে একটি কনভেনশন স্বাক্ষরিত হয়, যেটাকে বলা হয় রিও কনভেনশন। এবং সেই কনভেনশন উল্লেখ করা হয় যে জীববৈচিত্র্য সংক্রান্ত, অর্থাৎ আমাদের অন্যান্য যারা প্রাণী রয়েছে সেই প্রাণীর ক্ষেত্রে অধিকারটুকু, সেই অধিকারে একটি বিষয় আলোচনা করা হয়। এবং আমরা এটি জানলাম যে 1992 সালের 3 থেকে 14 জুন এটি অনুষ্ঠিত হয়। এবং একটু বলে নেওয়া দরকার, এই ধরিত্রী সম্মেলন ছিল অনেকগুলো সম্মেলনের একটি উদ্যোক্তা এই অর্থে, কারণ হচ্ছে যে ধরিত্রী সম্মেলন পরে ধরিত্রী নাম ধারণ করে
পরবর্তীতে জাতিসংঘের সম্মেলনগুলো হয়, যেটা আমরা পরবর্তীতে দেখে নিচ্ছি। আমাদের তৃতীয় সম্মেলনটা হচ্ছে ধরিত্রী বা রিও যোগ 5 সম্মেলন, এবং এটিকে বলা হয় যে জাতিসংঘের অর্থাৎ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট রিলেটেড সামিট, অর্থাৎ স্পেশাল সামিট বলা হয় এটাকে, যে জাতিসংঘের পরিবেশ বিষয়ক বিশেষ সম্মেলন। এবং এই ধরিত্রী বা রিও +5 সম্মেলনটি এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ 1992 সালের সময় অনেকগুলো দেশ তখনও স্বাধীন হয়নি বা স্বাধীন হচ্ছে, অনেক দেশ অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু এই সম্মেলনটিতে অনেকগুলো দেশ তারা অংশগ্রহণ করে, এবং এটি 1997 সালের 23 থেকে 27 জুন এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়, এবং এটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়। এবং এই ধরিত্রী বা রিও +5 সম্মেলন, যেটি কিনা বিশেষ সম্মেলন বলা হয়, এখানেই সর্বপ্রথম উত্থাপন করা হয় যে অ্যাকচুয়ালি পরিবেশ বিষয়ক যে সমস্যা, সেই সমস্যার জন্য আসলে কারা দায়ী। এখানে উন্নত বিশ্বের যে দেশগুলো রয়েছে তাদেরকে বলা হয়, এবং এই সম্মেলনটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এই সম্মেলনের পরপরই আমরা কিয়োটোর একটা সম্মেলন বা কিয়োটো একটি প্রোটোকল দেখতে পাই, যে কিয়োটো প্রোটোকলে উন্নত বিশ্বের দেশগুলোকে তাদের যে বিভিন্ন ধরনের সামিটের ক্ষেত্রে তাদের যে বাধাগুলো রয়েছে, অর্থাৎ কিয়োটো প্রোটোকলে যেটি বলা হয় সেটা হচ্ছে যে উন্নত বিশ্বের দেশগুলো কিভাবে কার্বন নিঃসরণ কম করতে পারবে, সেই বিষয়গুলো ওই কিয়োটো প্রোটোকলে আলোচনা করা হয়, যে ধারণাটি এই ধরিত্রী বা রিও যোগ 5 সম্মেলন থেকে তারা প্রাপ্ত ছিল। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ধরিত্রী বা রিও যোগ 10 সম্মেলন। এটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রিও যোগ 5 বা রিও যোগ 10 বলার কারণটি হচ্ছে এই রিও সম্মেলনটি 1992 সালে হয়, তার 5 বছর পর 1997 সালে এটি হয়, এই কারণে রিও যোগ 5 বলা হচ্ছে। আর রিও যোগ 10 বলা হচ্ছে কারণ রিও কিন্তু 1992 সালে হওয়ার পর তার 10 বছর পর, অর্থাৎ 2002 সালের 26শে আগস্ট থেকে 4ই সেপ্টেম্বর পর্যন্ত এই ধরিত্রী বা রিও যোগ 10 সম্মেলনটি হয়, এবং এর অফিসিয়াল যে নাম সেটি হচ্ছে গ্লোবাল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সামিট বা বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন, এবং এটি অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে। আমরা একটু জেনে নিব এই যে বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এখানে একটি বিষয় যেটি আলোচনা করা হয় এই সম্মেলনে, সেটি হচ্ছে যে পরিবেশ কেন্দ্রিক উন্নয়ন করার জন্য শুধুমাত্র পরিবেশ কেন্দ্রিক কাজ করলে হবে না, পরিবেশের সাথে রিলেটেড অন্য অনেকগুলো কাজ রয়েছে, সেখানে অবকাঠামোগত কাজ রয়েছে, সেখানে বিভিন্ন শিক্ষাগত কাজ রয়েছে, সেখানে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত কাজ রয়েছে, অর্থাৎ পরিবেশের সাথে সংযুক্ত অন্যান্য যে টেকসই উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোর উন্নয়নটা আমাদেরকে করতে হবে, এবং এই সংক্রান্ত আলোচনায় কিন্তু বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলনে করা হয় এই 26শে আগস্ট থেকে 4ই সেপ্টেম্বর 2002 সাল এর মধ্যে। এবং সর্বশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ যেটি, সেটা হচ্ছে ধরিত্রী বা রিও +20 সম্মেলন। এবং আপনারা আশা করি এতক্ষণে বুঝতে পারছেন রিও +20 বলার কারণটি কি। কারণ হচ্ছে রিও সম্মেলন 1992 সালে হয়, এবং তার সাথে 20 বছর যোগ করলে 2012 সাল, এই কারণে এটিকে রিও +20 সম্মেলন বলা হয়। এখানে শিক্ষার্থীদের একটি কনফিউশন থাকতে পারে, তারা মনে করতে পারে যে সম্ভবত রিও সম্মেলনে যারা যে সকল দেশ উপস্থিত ছিল সেই সকল দেশ এই রিও +5-এ তার থেকে 5টি দেশ অতিরিক্ত উপস্থিত ছিল বলেই হয়তো বা রিও যোগ 5 বলা হয়েছে। আসলে সেটি ভুল, সেটি নয়, বরঞ্চ এটি একটি সময় কেন্দ্রিক যে পরিমাপ, সেই ক্ষেত্রে এটিকে নির্ধারণ করা হয়েছে। আমরা দেখতে পাই যে এটি হচ্ছে ধরিত্রী বা রিও +20 সম্মেলন, এবং এখানে ওই টেকসই উন্নয়নকে জোরদার করা হয়, অর্থাৎ এটির নাম ছিল অফিসিয়াল নাম যেটি, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সামিট, এবং এটি 20 থেকে 22 জুন 2012 সালে এটি অনুষ্ঠিত হয়, এবং এটি হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয় পুনরায়। এবং এই যেটি কিনা 1992 সালে ধরিত্রী সম্মেলন শুরুটা ছিল, এই ধরিত্রী বা রিও +20 সম্মেলন এটিও ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়। তো সামগ্রিকভাবে টেকসই উন্নয়ন সম্মেলনে একই বিষয়ে আলোচনা করা হয়, এবং বরঞ্চ এই বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলনের যে এজেন্ডাগুলো ছিল সেই এজেন্ডাগুলোকে আরো গুরুত্ব সহকারে এই সম্মেলনে আলোচনা করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মোটামুটি পরিবেশ নিয়ে যে জাতিসংঘ সম্মেলনগুলো বা পরিবেশ নিয়ে আমাদের যে বিভিন্ন ধরনের চাহিদা বা বিভিন্ন ধরনের যে তথ্য কণিকাগুলো, সেই বিষয়গুলো আমরা জেনে নিলাম। আশা করি আমরা পরিবেশ সংক্রান্ত যে তথ্যগুলো আমরা পেয়েছি কিংবা অন্যান্য তথ্য রয়েছে সেগুলো আমরা নোট ডাউন করতে পেরেছি, এবং যদি আমাদের অনেক সময় যেটা হয় আমাদের সাল মনে থাকে না, এই ক্ষেত্রে আমি বলবো যদি আমরা প্রত্যেকটা সালকে সিরিয়ালি সাজাতে পারি, যেমন আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু ওখানে সিরিয়ালি অতীত থেকে বর্তমান সাজিয়েছি, 1972, 92, 97, 2002, 12, এভাবে সিরিয়ালি ক্রম আকারে সাজিয়ে এরকম ছক আকারে রেখে তারপর যদি আমরা এটিকে অ্যানালাইসিস করে পড়তে পারি, আমাদের কিন্তু তুলনামূলক ভালোভাবে মনে থাকবে।
অর্থাৎ এই মনে থাকাটাই কিন্তু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা আমরা যেভাবেই মনে রাখি না কেন। তো এই হচ্ছে মূলত আমাদের বিশ্ব পরিবেশ নিয়ে আলোচনা। এরপর আমরা আমাদের পরবর্তী আলোচনা মুভ করব, যেটি হচ্ছে বিশ্বের আলোচিত রাজনৈতিক দল। একটু বলে রাখা দরকার, আমাদের বিশ্বে কিন্তু অনেক রাজনৈতিক দল রয়েছে, অনেক বেশি রাজনৈতিক দলই রয়েছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু আমরা কিন্তু সবগুলো রাজনৈতিক দল যারা রয়েছে সবগুলো রাজনৈতিক দলকে আমরা একত্র করতে পারিনি, বা সবগুলো রাজনৈতিক দলের যে নাম সেই নামটি প্রকাশ করা সম্ভবপর হয়নি। আমরা যেটি করেছি সেটি হচ্ছে আলোচিত, অর্থাৎ যেই রাজনৈতিক দলগুলো আসলে সকল সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে সেই দেশগুলোর নাম আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা প্রথমে যেই দেশটির নাম দুঃখিত যে রাজনৈতিক দলের নাম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিএলও। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে এর পুনরূপ সেটি হচ্ছে যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, এবং এটি ফিলিস্তিনের একটি সংগঠন। এবং এই ফিলিস্তিনের সংগঠন সম্পর্কে আমাদের আরেকটু জানা দরকার যে এর যে প্রতিষ্ঠাটি সেই প্রতিষ্ঠাটি হয় 1964 সালে, এবং আমাদের আরেকটু জানা দরকার সেটা হচ্ছে যে এর সদর দপ্তর যেটা, অর্থাৎ পিএলওর যেটি মূল কার্যক্রম যেখানে অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে ফিলিস্তিনের রামাল্লায় অবস্থিত। ফিলিস্তিনের রামাল্লা নিয়ে আমাদের একটু বিষয় জানতে হবে, সেটি হচ্ছে যে ফিলিস্তিনের রামাল্লার যিনি সর্বপ্রথম এই রামাল্লার মানুষ যাকে বলা হয় বা রামাল্লার গর্ভ সন্তান যাকে বলা হয় সে হচ্ছে ইয়াসির আরাফাত, এবং তিনি আসলে এই পিএলও সংক্রান্ত বেশ কিছু কাজের কারণে তিনি নোবেল শান্তি পুরস্কারও তিনি লাভ করেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটি জানবো, তার আগে একটু জেনে নেই যে পিএলও এর যে প্রথম চেয়ারম্যান ছিলেন তার নাম ছিল আহমদ শুকিরি। এটি কিন্তু আমরা অনেকে ভুল করি, আমরা মনে করি পিএলওর সম্ভবত প্রথম চেয়ারম্যান মাহমুদ আব্বাস, কিন্তু আসলে সেটি ভুল। অথবা আমরা মনে করি ইয়াসির আরাফাত, সেটিও আসলে ভুল। এটি হচ্ছে পিএলওর প্রথম চেয়ারম্যান আহমদ শুকিরি, এবং আমরা জেনে নেই পিএলওটি প্রতিষ্ঠা হয় 1964 সালে। এই সালটি মনে রাখলে আমরা বুঝতে পারবো যে পিএলওর যে প্রথম চেয়ারম্যান সেটি ইয়াসির আরাফাত হওয়া সম্ভব না, কারণ ইয়াসির আরাফাত 1992 সালে এই সংগঠনটির সাথে কানেক্টেড ছিলেন। আমরা এরপরে যেটি জেনে নেব সেটি হচ্ছে পিএলওর প্রথম চেয়ারম্যান আমরা জানলাম। পিএলওর তৃতীয় চেয়ারম্যান অর্থাৎ ইয়াসির আরাফাত ছিলেন তিনি তৃতীয় চেয়ারম্যান, 3 নং চেয়ারম্যান তিনি ছিলেন পিএলওর, তার নাম ছিল ইয়াসির আরাফাত। এবং এটি আমরা সত্য যে পিএলওর যিনি বর্তমান চেয়ারম্যান তিনি হচ্ছেন মাহমুদ আব্বাস, তিনি পিএলওর বর্তমান চেয়ারম্যান হিসেবে রয়েছেন। এর পরবর্তীতে যে সংগঠনটির নাম আমরা দেখতে পাচ্ছি সেই সংগঠনটির নাম হচ্ছে ফিলিস্তিনের ফাতাহ নামক সংগঠন। এবং ফিলিস্তিনের এই ফাতাহ নামক সংগঠনটি এর প্রতিষ্ঠা হচ্ছে 1959 সালে, এবং এটি খুবই ঐতিহ্যবাহী একটি সংগঠন এবং একই সাথে আলোচিত রাজনৈতিক দল। এর কারণটি হচ্ছে যে এই ফাতাহ সংগঠনটি বেশ কিছু ক্ষেত্রে তারা ইসরায়েলের সাথে কিংবা লেবাননের সাথে বেশ কিছু দ্বন্দ্বের সাথে সংযুক্ত ছিল। তবে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে পিএলওর প্রতিষ্ঠাতা যদিও ইয়াসির আরাফাত না, কিন্তু ফাতাহ নামক যে দলের প্রতিষ্ঠাতা তিনি কিন্তু ইয়াসির আরাফাত। এই ফাতাহ নামক যে রাজনৈতিক দল তার প্রতিষ্ঠাতা তিনি ছিলেন। এবং আমাদের এটিও জানা দরকার এই ফাতাহ নামক যে শব্দের অর্থ হচ্ছে বিজয়, এবং এই ফাতাহ শব্দটি হচ্ছে আরবি ভাষার শব্দ। আপনারা লোগো দেখলেও বুঝতে পারবেন যে এটি আরবি ভাষার শব্দ। এর পরবর্তীতে আমরা যে সংগঠনটির নাম আলোচনা করব তারা হচ্ছে হামাস, এবং এটিও কিন্তু ফিলিস্তিনে অবস্থিত। এবং এই হামাস নামক যে সংগঠনটি রয়েছে এই সংগঠনটির প্রতিষ্ঠা হচ্ছে 1987 সালে, এবং হামাস যে দেশভিত্তিক সংগঠন সেটি হচ্ছে ফিলিস্তিন। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে হামাসের লোগোটি দেখতে পাচ্ছি। এবং আমাদের জানতে হবে যে হামাস শব্দের অর্থটি হচ্ছে সজীবতা ও উদ্দীপনা, এটি হচ্ছে হামাস শব্দের অর্থ। এবং হামাস নামক রাজনৈতিক দলের যে প্রতিষ্ঠাতা তার নাম ছিল শেখ ইয়াসিন, তিনি হামাস নামক যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলটি তিনি প্রতিষ্ঠা করেন। এবং হামাসের সদর দপ্তর সেটি অবস্থিত ফিলিস্তিনের গাজা নামক অঞ্চলে, গাজা উপত্যকা যেটিকে বলা হয়, সেখানে হামাস নামক রাজনৈতিক দলের সদর দপ্তর রয়েছে। আমরা এরপরে দেখতে পাচ্ছি লেবাননের হিজবুল্লাহ নামক একটি সংগঠন। এবং হিজবুল্লাহ আমরা জেনেই ফেললাম যে দেশভিত্তিক সংগঠন সেটি হচ্ছে লেবানন। এবং আমরা একটু জেনে নিব এই হিজবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দল। এবং এই হিজবুল্লাহ যাত্রা শুরু করে অর্থাৎ হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হয় 1982 সালে। হিজবুল্লাহ নামক সংগঠনটির ক্ষেত্রে বলা চলে যে এর প্রতিষ্ঠাতা ছিলেন ইমাম মুগনিয়ে মোহাম্মদ হুসেইন ফাদলাল্লাহ।
এই দুজন ইমাম মুগনি এবং মোহাম্মদ হুসেন ফাদলাল্লাহ তারা হলেন মূলত হিজবুল্লাহর প্রতিষ্ঠাতা, এবং শেখ হাসান নাসরুল্লাহ তিনি হচ্ছেন বর্তমান প্রধান হিজবুল্লাহের। অর্থাৎ আমরা এই সংগঠনটি সম্পর্কে জেনে নিলাম যে আসলে বর্তমান প্রধানের নাম হচ্ছেন শেখ হাসান নাসরুল্লাহ, তিনি হচ্ছেন বর্তমান হিজবুল্লাহর প্রধান। এবং একটি জেনে নেওয়া দরকার, হিজবুল্লাহর একটি নিজস্ব টেলিভিশন চ্যানেল রয়েছে, যে টেলিভিশন চ্যানেলের নাম হচ্ছে আল মানার। এই আল মানার নামক টেলিভিশন চ্যানেলটি সম্পূর্ণ হিজবুল্লাহ তাদের নিয়ন্ত্রণাধীন। খুবই গুরুত্বপূর্ণ একটি কান্ট্রি নাম আমরা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নাম আমরা দেখতে পাচ্ছি, যাদের নাম হচ্ছে রিপাবলিকান পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের। এটি সম্পর্কে আমাদের একটু জানা দরকার, এবং রিপাবলিকান পার্টি অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক রাজনৈতিক দল, এবং এই দলটাকে জিওপি বা গ্র্যান্ড ওল্ড পার্টি হিসেবে অভিহিত করা হয়। এবং বর্তমানে এই রিপাবলিকান পার্টি কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন অবস্থা রয়েছে, যার প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ঐতিহ্যবাহী রিপাবলিকান পার্টির যিনি বর্তমান প্রধান তিনি হচ্ছেন রনা ম্যাকড্যানিয়েল, এবং তিনি বর্তমান রিপাবলিকান পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং যেহেতু রিপাবলিকান পার্টি বর্তমানে ক্ষমতাসীন, এবং সেই রিপাবলিকান পার্টির ক্ষমতাসীন অবস্থায় যিনি উপরাষ্ট্রপতি তিনি হচ্ছেন মাইক পেন্স, তিনি উপরাষ্ট্রপতি। এবং বর্তমানে যিনি হাউস লিডার তিনি হচ্ছেন, বা যিনি স্পিকার তিনি হচ্ছেন পল রায়ান। এবং আমরা একটু জেনে নেই যে এই রিপাবলিকান পার্টির যে প্রতিষ্ঠা সেটি হচ্ছে 1854 সালের 20শে মার্চ, অর্থাৎ এখন থেকে 166 বছর আগে এই রিপাবলিকান পার্টিটি প্রতিষ্ঠা করা হয়। এবং এর অনেকগুলো নাম ছিল রিপাবলিকান পার্টি, যেমন হুইগ পার্টি, ফ্রি সয়েল পার্টি, পিপলস পার্টি, এরকম নামও ছিল। এবং রিপাবলিকান পার্টি যে সদর দপ্তরটি রয়েছে সেটি হচ্ছে ওয়াশিংটন ডিসি, এবং এটিকে বলা হয় 310 ফার্স্ট স্ট্রিট SE ওয়াশিংটন ডিসি। এটি হচ্ছে সদর দপ্তরের এক্সাক্ট ঠিকানা, এবং এটি হচ্ছে তাদের অবস্থান। এবং এদের যে আন্তর্জাতিক অধিভুক্তি, অর্থাৎ তারা এই পার্টিটি বা রাজনৈতিক দলটি যখন আন্তর্জাতিকভাবে পরিচিত হয় তখন তারা যে নামে পরিচিত হয় সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ডেমোক্রেট ইউনিয়ন নামে। এটি হচ্ছে তাদের মূলত বেসিক তথ্য রিপাবলিকান পার্টি, যেটি আমরা জেনে নিলাম। এ পর্যায়ে আমরা যেটি জানবো আমাদের অন্য আরেকটি, অর্থাৎ রিপাবলিকান পার্টির একমাত্র যারা কিনা হচ্ছে প্রতিদ্বন্দ্বী বলা চলে তারা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রেরই একটি বৃহৎ রাজনৈতিক দল। এবং একটু বলে নেওয়া দরকার, মার্কিন রাজনীতিতে এই দলটি একটু সামাজিক স্বাধীনতা কিংবা উন্নয়ন প্রচলনের ধারণা নিয়ে একটু বাম ঘরানা রাজনীতির সাথে সম্পৃক্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন, আমরা বারাক ওবামার নাম শুনেছি, তিনি এই দলটি থেকে মনোনীত 15তম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। এবং 2010 সালের 110তম কংগ্রেস নির্বাচন যেটি হয়েছিল সেই দলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইন প্রণয়নকারী বিচার সভা, অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, এখানে সংখ্যাগরিষ্ঠতা তারা লাভ করে। কিন্তু যেটি সমস্যা হয়, তারা পরবর্তীতে উচ্চ কক্ষ তথা সিনেটে তারা তাদের সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে অক্ষম হয়, যার কারণে তারা পরবর্তীতে নির্বাচনে জয়লাভ করতে পারেনি। ডেমোক্রেটিক পার্টির যিনি বর্তমান সভাপতি তার নাম হচ্ছে টম পেরেজ, এবং যিনি কিনা ডেপুটি চেয়ার যাকে বলা হয় তার নাম হচ্ছে কিথ অ্যালিসন। এবং আমরা একটু জেনে নিব সেটা হচ্ছে যে এর প্রতিষ্ঠা সালটি কবে। এর প্রতিষ্ঠা সাল ক্ষেত্রে দুটি মতামত প্রচলিত, অর্থাৎ একভাবে বলা হয় যে এর একটি ঐতিহাসিক প্রতিষ্ঠা সাল রয়েছে এবং একটি আধুনিক প্রতিষ্ঠা সাল রয়েছে। ঐতিহাসিক যেটি বলা হয় সেটি হচ্ছে 1792 সালে, এবং আধুনিকভাবে ডেমোক্রেটিক পার্টি রিফর্ম করে যে প্রতিষ্ঠাটি হয় সেটি হচ্ছে 1828 সালে। ঐতিহাসিক যেটি সেটি 1792 হবে, দুঃখিত, ঐতিহাসিক যেটি সেটি 1792 সালে, এবং আধুনিক যেটি সেটি হচ্ছে 1828 সালে। এবং এর যে সদর দপ্তর, সেই সদর দপ্তরের যে ঠিকানাটি বলা হয় সেটি হচ্ছে 430 সাউথ ক্যাপিটাল স্ট্রিট SE, যেটি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এটি ছিল মূলত ডেমোক্রেটিক পার্টির। এবং ডেমোক্রেটিক পার্টির একটি যুব শাখা রয়েছে, তাকে বলা হয় ইয়ং ডেমোক্রেটস অফ আমেরিকা। এটি হচ্ছে তাদের যুব শাখা। এবং এদের যে আন্তর্জাতিক অধিভুক্তি বা পরিচিত হওয়ার যে জায়গাটি সেটি তৈরি হয় যে নামে, সে নামটি হচ্ছে অ্যালায়েন্স অফ ডেমোক্রেটস। এই নামে তাদের এই অধিভুক্তি যে জায়গাটি সেটি শুরু হয়। আমরা অলরেডি জেনে গেলাম বিশ্বের যে আলোচিত রাজনৈতিক দল, সেই আলোচিত রাজনৈতিক দলের পরিচিতি। আশা করি আমরা এর যে ছবিগুলো দেখতে পাচ্ছি এই ছবিগুলোর মাধ্যমে আমাদের খুব ভালোভাবে মনে থাকবে। এছাড়াও আমরা ছবি কেন্দ্রিক যেই এক্সট্রা তথ্যগুলো উত্থাপন করলাম, এই তথ্যগুলো আমরা একটু মনোযোগ দিয়ে জেনে ফেলবো। আমাদের পরবর্তী আলোচনার দিকে আমরা মুভ করি। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বিশ্বের আলোচিত গেরিলা দল। খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এখানে রয়েছে, আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন এই পোর্শনটুকু। আমি প্রত্যেকটি গেরিলা দলের যে লোগো সম্বলিত পতাকা, সেই পতাকাটি এখানে উত্থাপন করেছি যাতে সবার পক্ষে বুঝতে সুবিধা হয় এই যে দলগুলো রয়েছে সেই দলগুলোর উৎপত্তি, এটি একটু আমরা খুব ভালোভাবে জেনে ফেলবো।
আমরা প্রথমে যেটি জানবো সেটি হচ্ছে যে ফার্ক নামক একটি সংগঠন, যে ফার্ক নামক সংগঠনটি কলম্বিয়াতে অবস্থিত এবং এই ফার্ক গেরিলা সংগঠনের যে পূর্ণরূপ সেটি একটি স্প্যানিশ পূর্ণরূপ, যেটি হচ্ছে ফুয়েরজাস আর্মাডাস রিভলিউশনারিয়াস দি কলম্বিয়া। এটি হচ্ছে ফার্ক অর্থাৎ FARC তার পূর্ণরূপ এই ফার্ক নামক সংগঠনের। এবং আমরা একটু জেনে নিব সেটি হচ্ছে যে এই সংগঠনটি যে ইংলিশ নামটি দাবি করা হয় সেটি হচ্ছে রিভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়া। এটি হচ্ছে ফার্ক যে গেরিলা সংগঠন, সেই গেরিলা সংগঠনের ইংরেজি নাম। এবং জেনে নেওয়া রাখবে এই গেরিলা সংগঠনটি অর্থাৎ যে অনেকটা বলা যায় ফার্ক, যেটি কিনা বর্তমানে এখন আর গেরিলা দল নেই, এই ফার্ক নামক দলটি প্রতিষ্ঠা লাভ করে 1964 সালে। তারা কলম্বিয়াতেই মূলত তাদের এই সময় আত্মপ্রকাশ করে। সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি হচ্ছে যেটি রিসেন্ট ইনফরমেশন, সেটি হচ্ছে 2017 সালে এই ফার্ক গেরিলারা কলম্বিয়া সরকারের সাথে একটি শান্তি চুক্তি করে এবং এই শান্তি চুক্তির মাধ্যমে ফার্ক গেরিলারা একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ বর্তমানে এই ফার্ক নামক গেরিলা সংগঠনটি এখন আর গেরিলা দল হিসেবে নেই, তারা এখন একটি রাজনৈতিক দল হিসেবে রয়েছে এবং তারা একটি শান্তিপূর্ণ দল হিসেবে কলম্বিয়ার রাজনীতিতে তারা প্রবেশ করেছে। এই তথ্যটি আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। আমি সালটি আবার বলে দিই, 2017 সালে ফার্ক গেরিলারা কলম্বিয়া সরকারের সাথে শান্তি চুক্তি করে। আমরা এর পরবর্তী যে দেশটির পতাকা সম্বলিত অবস্থান দেখতে পাচ্ছি, যে দেশটি বলে ভুল হবে দুঃখিত, এই দলটি হচ্ছে উলফা এবং এটি আসামের একটি দল এবং এটি ভারত কেন্দ্রিক অবশ্যই। এবং এর যে পূর্ণরূপ উলফা ULFA, এই পূর্ণরূপটি হচ্ছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম। এবং এই সংগঠন বা দলের লক্ষ্যটি হচ্ছে যে ভারত থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন আসাম রাজ্য প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে উলফার লক্ষ্য। আমরা সবাই জানি যে আসাম 7 সিস্টার্স ভুক্ত একটি রাজ্য এবং 7 সিস্টার্স বলার কারণ হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য রয়েছে যাদেরকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। তার একটি রাজ্য হচ্ছে আসাম এবং অনেকগুলো রাজ্যই তারা আসলে তাদের স্বাধীনতার জন্য আন্দোলন করছে এবং ইন্ডিভিজুয়ালি আসামের স্বাধীনতার জন্য এই উলফা নামক সংগঠনটি তারা একটি গেরিলা দল হিসেবে তারা এই আন্দোলনটি তারা করার চেষ্টা করছে। এর পরবর্তীতে আমরা ভারতের আরেকটি গেরিলা দলের পতাকা দেখতে পাচ্ছি এবং এই গেরিলা দলের অবস্থান বা গেরিলা দলের সম্পূর্ণ বিষয় সম্পর্কে আমরা জেনে নিই। তাদের নাম হচ্ছে JKLF এবং JKLF এর পূর্ণরূপ হচ্ছে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট। অর্থাৎ আমরা ভালোভাবেই বুঝতে পারছি কাশ্মীর নিয়ে যে সমস্যাটি চলছে ভারতে, এই দলটি চাচ্ছে জম্মু এবং কাশ্মীর রাজ্যের একটি স্বাধীনতা অর্জন। আসলে ভারতের ম্যাক্সিমাম রাজ্যই এভাবে স্বাধীন হতে চাচ্ছে, তার মধ্যে আমরা 7 সিস্টার্স তো জেনে ফেললাম, একই সাথে এটিও খুবই গুরুত্বপূর্ণ কাশ্মীর কেন্দ্রিক যে জম্মু কাশ্মীরের যে স্বাধীনতা সেটি ভারত থেকে তারা চাচ্ছে একটি স্বায়ত্তশাসিত বা আলাদা রাজ্য হিসেবে বা স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করার জন্য। আমরা এর পরবর্তীতে যে সংগঠনটির নাম দেখতে পাচ্ছি LTTE, এটি শ্রীলঙ্কা ভিত্তিক একটি সংগঠন যেটি কিনা বর্তমানে নেই, অর্থাৎ অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আমাদের এটি একটা সময় খুবই ভয়ঙ্কর একটি অবস্থান তারা ধারণ করেছিল, আমরা এটি জেনে নিই। LTTE এর পূর্ণরূপ হচ্ছে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম। এটি হচ্ছে LTTE এর পূর্ণরূপ এবং এটি প্রতিষ্ঠিত হয় 1976 সালে এবং এই 1976 সালে প্রতিষ্ঠা পরবর্তী সময় এই সংগঠনটি যে লক্ষ্যটি ছিল সেটি হচ্ছে শ্রীলঙ্কায় একটি স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠা। অর্থাৎ তারা কিন্তু খুব তামিল ক্ষেত্রে, অর্থাৎ তামিল যে জাতি সেই জাতিগত ক্ষেত্রে তারা মৌলবাদী বলা চলে এবং তারা শুধুমাত্র তামিল একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ধরনের সহিংসতামূলক কার্যক্রম করে। এবং এই গেরিলা দলের যে প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে ভেলুপিল্লাই প্রভাকরণ। এই নামটি বলার একটি কারণ রয়েছে, ভেলুপিল্লাই প্রভাকরণ এই মানুষটি 2012 সালে একটি বন্দুক যুদ্ধে তিনি নিহত হন এবং তার পরবর্তীতেই এই LTTE বা তামিল টাইগারদের যে বিভিন্ন ধরনের কার্যক্রম সেই কার্যক্রমে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং তাদের কার্যক্রম অনেকটাই স্থগিত হয়ে যায়। এটি হচ্ছে মূলত শ্রীলঙ্কার LTTE কেন্দ্রিক আলোচনা। আমরা এর পরবর্তীতে আরেকটি আমরা রাজনৈতিক গেরিলা দলের আমরা পতাকা দেখতে পাচ্ছি এবং আমরা একটু অনুমান করতে পারছি এটি সম্ভবত একটি মুসলিম দেশ হবে, কারণ এখানে আরবি দেখা যাচ্ছে এবং এই গেরিলা রাজনৈতিক দলের নাম হচ্ছে MNLF, যার পূর্ণরূপ হচ্ছে মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য এখানে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ফিলিপাইনের একটি দ্বীপ রয়েছে, যে দ্বীপের নাম হচ্ছে মিন্দানাও দ্বীপ। এই মিন্দানাও দ্বীপে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য
এরা এই দলটি উদ্যোগ গ্রহণ করছে এবং এটা একটা গেরিলা দল এবং এরা প্রায় সময়টিতে মিন্দানাও নামক যে দ্বীপটি রয়েছে, যেটি কিনা ফিলিপাইনের মালিকানাধীন, খুবই দৃষ্টিনন্দন এবং নয়নাভিরাম একটি দ্বীপ, এবং এই দ্বীপটির যে অধিবাসীরা তারা সবাই ম্যাক্সিমামই তারা মুসলমান এবং তারা চাচ্ছে এই মিন্দানাও দ্বীপে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা, অর্থাৎ মিন্দানাও নামে একটি দেশ প্রতিষ্ঠা করতে এই সংক্রান্ত আন্দোলন তারা এখন পর্যন্ত করে যাচ্ছে। এবং অবশ্যই বোঝা যাচ্ছে এক্ষেত্রে তারা যে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে থেকেই তারা আন্দোলন করছে, অর্থাৎ ফিলিপাইনের সাথে তারা এই দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। সর্বশেষ আমরা আরেকটি গেরিলা দলের পতাকা দেখতে পাচ্ছি, যেই গেরিলা দলের নাম হচ্ছে KNU। এটি একটি মিয়ানমার ভিত্তিক একটি গেরিলা দল এবং এই KNU এর পূর্ণরূপ হচ্ছে কারেন ন্যাশনাল ইউনিয়ন। এই কারেন ন্যাশনাল ইউনিয়ন বলার কারণ হচ্ছে কারেন নাম হচ্ছে একটি জাতির নাম, কারেন নামে একটি জাতি রয়েছে এবং এই কারেন জাতি হচ্ছে মিয়ানমারের তৃতীয় বৃহত্তম জাতি। এবং এই যে গেরিলা দলটি রয়েছে তাদের লক্ষ্য হচ্ছে মিয়ানমারের একটি রাজ্য রয়েছে যার নাম হচ্ছে কারেন রাজ্য, এই কারেন রাজ্যের একটি স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে KNU এর লক্ষ্য। এবং এই কারেন জাতি আমরা প্রথমে বলে নিলাম যে কারেন ন্যাশনাল ইউনিয়ন, এরা কিন্তু অনেক ক্ষেত্রে মিয়ানমার সরকারের সাথে বিভিন্ন দ্বন্দ্বে তারা লিপ্ত। সুতরাং আমরা এই গেরিলা দলের মাধ্যমে জেনে নিলাম সম্পূর্ণভাবে যে বিশ্বের আলোচিত গেরিলা দল। আমরা বুঝতে পারলাম বেশিরভাগ গেরিলা দল বা তাদের অবস্থানটি হচ্ছে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে থেকে তাদের যে স্থানীয় অঞ্চলটি রয়েছে সেই স্থানীয় অঞ্চলের স্বাধীনতা কেন্দ্রিক আন্দোলন করা। আমরা একটু এই ছবিগুলোর বা পতাকার ছবিগুলোর বাইরে যে তথ্যগুলো জেনে নিলাম সেই তথ্যগুলো আমরা একটু নোট ডাউন করে ফেলবো এবং এটি খুবই ইম্পর্টেন্ট বটে। তো এই হচ্ছে মূলত বিশ্বের আলোচিত গেরিলা দলের যে বিভিন্ন ধরনের আলোচনা, সেই আলোচনাগুলো আমরা করলাম। আমরা এর পরবর্তীতে যেই আলোচনার দিকে মুভ করবো সেটা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা যে বিভিন্ন পুরস্কারের ক্ষেত্রে আন্তর্জাতিক অবস্থানগুলো আসলে কেমন। আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নোবেল পুরস্কার এবং এটি আমরা প্রথমেই তথ্যগণিকা দেখা যাচ্ছে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার এবং যে নোবেল পুরস্কারটি চালু হয় 1901 সালে এবং এই নোবেল পুরস্কার যিনি চালু করেন তিনি একজন সুইডিশ বিজ্ঞানী, তার নাম হচ্ছে ডক্টর আলফ্রেড নোবেল এবং তিনি ডিনামাইটেরও আবিষ্কারক ছিলেন। এবং তার যে মৃত্যু দিবস, এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ, তার যে মৃত্যু দিবস 10ই ডিসেম্বর 1896 সালে, এই কারণে 10ই ডিসেম্বর তারিখেই সাধারণত পুরস্কারটি প্রদান করা হয়। এবং এই পুরস্কারটি আমরা প্রথমেই পড়েছি 2 নম্বর তথ্যকণিকায় যে এই পুরস্কার প্রদানটি চালু করা হয় 1901 সাল থেকে। এবং মোর ইম্পর্টেন্টলি আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে যে এই পুরস্কারের ক্ষেত্রে আমরা অনেকগুলো নতুন মানুষগুলোকে দেখতে পারি, অর্থাৎ আমাদের এখানে কিছু তথ্য জানা রাখতে পারে। প্রথম নোবেল পুরস্কার যেটি আমরা ছকে দেখতে পাচ্ছি এটি আমরা জানবো। এছাড়াও প্রথম কোন নারী বা প্রথম কোন পুরুষ বা প্রথম কোন সেক্টরে কে পুরস্কার পেয়েছেন এই সংক্রান্ত প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসে। তবে একটু বলে নেওয়া দরকার, যদি কোনো কারণে আমরা বর্তমানে কোভিড-19 পরিবেশের বা পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, যদি কোনো কারণে ভর্তি পরীক্ষা 10ই ডিসেম্বরের পর হয় এবং সেই 10ই ডিসেম্বর 2020 সালে নোবেল পুরস্কার যদি ঘোষণা করা হয় তাহলে ওই সাম্প্রতিক তথ্যটি ভর্তি পরীক্ষার্থীদের জন্য জানা বেশি গুরুত্বপূর্ণ, কারণ নোবেল পুরস্কারের ম্যাক্সিমাম ক্ষেত্রে সাম্প্রতিক পুরস্কার থেকে প্রশ্ন আসে এবং শুধু প্রশ্ন আসে বলে ভুল হবে, অবশ্যই মাস্ট একটা বা দুইটা প্রশ্ন থাকেই, এটি কনফার্ম। সুতরাং এটি খুব গুরুত্ব সহকারে আমাদের পড়ে ফেলতে হবে। আমরা একটি ছক দেখতে পাচ্ছি যে প্রথম নোবেল পুরস্কার যেটি 1901 সালে দেওয়া হয় সেই সময়টাতে কারা কারা নোবেল পুরস্কার পান। আমরা দেখতে পাচ্ছি প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় 5টি ক্ষেত্রে প্রাথমিকভাবে। এই 5টি ক্ষেত্রে প্রথমটি হচ্ছে সাহিত্য, যেখানে সাহিত্য পুরস্কারটি পান ফ্রান্সের সুলি প্রুথম, তিনি সাহিত্য পুরস্কারটি পান। শান্তিতে 2 জন নোবেল পুরস্কার পান প্রথম নোবেল পুরস্কারটি, একজন হচ্ছে সুইজারল্যান্ডের হেনরি ডুনান্ট এবং আরেকজন হচ্ছেন ফ্রান্সের ফ্রেডরিক প্যাসি। এছাড়া পদার্থে যিনি প্রথম নোবেল পুরস্কার পান তিনি হচ্ছেন জার্মানির উইলহেম কনরাড রঞ্জন, তিনি প্রথম জার্মানির হয়ে পদার্থতে নোবেল পুরস্কার পান। রসায়নে যিনি প্রথম নোবেল পুরস্কার পান তিনি হচ্ছেন নেদারল্যান্ডের জোকেবাস ভ্যান হফ, তিনি প্রথম রসায়নে নোবেল পুরস্কার পান। এবং চিকিৎসা ক্ষেত্রে যিনি প্রথম নোবেল পুরস্কার পান তিনি হচ্ছেন জার্মানির এমিল ফন বিহরিং, তিনি চিকিৎসা ক্ষেত্রে প্রথম নোবেল পুরস্কারটি অর্জন করেন। এবং অর্থনীতি সেটি কিন্তু প্রথম প্রবর্তন হয় 1969 সালে, এটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটি কিন্তু প্রাথমিকভাবে নোবেল পুরস্কারের সেক্টরগুলোতে ছিল না, এটি পরবর্তীতে এটি সংযুক্ত করা হয়, যেটি 1969 সালে সংযুক্ত করা হয়। এবং প্রথম অর্থনীতি সেক্টরে নোবেল পুরস্কার লাভ করেন নরওয়ের রাগনার ফ্রেশ এবং নেদারল্যান্ডের
জ্যান টিনবার্জেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জানা দরকার। এবং এই হচ্ছে নোবেল পুরস্কার সংক্রান্ত প্রথম যে তথ্য সেটি। আমরা নোবেল পুরস্কার সংক্রান্ত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য কণিকা জেনে নিব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি নোবেল পুরস্কার সংক্রান্ত অনন্য সম্মাননা। এই অনন্য সম্মাননার ক্ষেত্রে বেশ কিছু ব্যক্তির ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ব্যক্তিগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা প্রথমে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে মালালা ইউসুফজাই, পাকিস্তানের অবশ্যই অনেক পরিচিত একটি মুখ। এবং এই মালালা ইউসুফজাইয়ের যে পরিচয়ের ক্ষেত্রে আমরা যেটি জানতে পারবো সেটা হচ্ছে তিনি সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি 14 বছর বয়সে আসলে এই নোবেল পুরস্কারটি তিনি লাভ করে থাকেন। এই হচ্ছে পাকিস্তানের মালালা ইউসুফজাই এবং তিনি কিন্তু আসলে একটি জঙ্গি হামলার শিকার হন এবং পরবর্তীতে তিনি অবশ্য সুস্থ হয়ে ওঠেন এবং তিনি যে কিশোরদেরকে নিয়ে, কিশোরদের বা শিশু কিশোরদের যে শিক্ষা নিয়ে কাজকর্ম, সেই শিক্ষা নিয়ে কাজকর্ম সে আবার ত্বরান্বিত করেন। আমরা এর পরবর্তী দেখতে পাচ্ছি মিশরের আনোয়ার সাদাত। এই মানুষটিকে বলা হয় মিশরের লৌহ মানব। এর কারণটি হচ্ছে এবং তিনি প্রথম মুসলমান যিনি কিনা নোবেল পুরস্কার লাভ করেন। এটি খুব ইম্পর্টেন্ট। তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি নোবেল পুরস্কারটি লাভ করেন 1978 সালে। তার একটি কর্মকাণ্ড উল্লেখ করি যে কেন তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। কারণ মিশরের সাথে তখন ইসরায়েলের একটি দ্বন্দ্ব ছিল এবং 1978 সালে একটি চুক্তির মাধ্যমে বিদ্যমান অনেক দিনের দ্বন্দ্ব সেটি সম্পন্ন করা হয়। সেই চুক্তিটি হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি এবং এই ক্যাম্প ডেভিড চুক্তিটি যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিড নামক জায়গাটিতে 1978 সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত হয় এবং মিশরের আনোয়ার সাদাত তিনি এই চুক্তির যে সমন্বয় সাধনটি করেন, যার কারণে তাকে শান্তিতে এই নোবেল পুরস্কারটি প্রদান করা হয়। এরপর আমরা আমাদের বাংলাদেশের একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বাংলাদেশের এবং আমরা তার সম্পর্কে তথ্যটি অবশ্যই জানি। তিনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি একাধারে গ্রামীণ ব্যাংকেরও প্রতিষ্ঠাতা। এবং ডক্টর মোহাম্মদ ইউনুস একই সাথে তিনি হচ্ছে ক্ষুদ্র ঋণ যে কর্মসূচি রয়েছে, সেই ক্ষুদ্র ঋণ কর্মসূচি যে অত্যাধিক বিকেন্দ্রীকরণ অর্থাৎ অতি মাত্রায় ছড়িয়ে দেওয়া বা অনেক মানুষের উপকার করা, সেই দৃষ্টিকোণ থেকেই তিনি আসলে শান্তিতে নোবেল পুরস্কারটি লাভ করেন। এরপর আমরা একজন ব্যক্তির নাম দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে লি ডাক থো। লি ডাক থো যেই কারণে তাকে নোবেল পুরস্কারের জন্য, শান্তিতে নোবেল পুরস্কারের জন্য সিলেক্ট করা হয়, সেটি হচ্ছে তৎকালীন সময়ে ভিয়েতনামের একটি গৃহযুদ্ধ ছিল উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে 1955 সাল থেকে 1975 সাল পর্যন্ত। এই দীর্ঘ সময়ের যুদ্ধের সমাপ্তির ক্ষেত্রে যে মানুষটি ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন ভিয়েতনামের লি ডাক থো। এবং ওই সময়টাতে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই লি ডাক থো তিনি কিন্তু আসলে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পরেও তিনি সেটি প্রত্যাখ্যান করেন এবং তিনি সেটি এ কারণেই প্রত্যাখ্যান করেন কারণ তিনি মনে করেন যে পশ্চিমা গোষ্ঠী এই নোবেল পুরস্কার দিচ্ছে, সেই পশ্চিমা গোষ্ঠী আসলে ভিয়েতনামের সামগ্রিক যে রাজনৈতিক দ্বন্দ্ব, সেই রাজনৈতিক দ্বন্দ্বের জন্য দায়ী। ঠিক এই সকল রাজনৈতিক কারণে ভিয়েতনামের লি ডাক থো তিনি নোবেল শান্তি পুরস্কার এশিয়াতে পাওয়ার পরেও তিনি এটি প্রত্যাখ্যান করেন। এই তথ্যটি আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এরপর যে মানুষটাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছে ব্রিটেনের উইনস্টন চার্চিল। তার নামটি কেন ইম্পর্টেন্ট, কারণ তিনি একজন রাজনীতিবিদ হিসেবে খ্যাত, কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি নোবেল পুরস্কার পান সাহিত্যে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে রাজনীতিবিদ হওয়ার পরেও সাহিত্যে নোবেল পুরস্কার লাভকারী ব্যক্তি হচ্ছে ব্রিটেনের উইনস্টন চার্চিল। এবং তিনি আসলে 1953 সালে যে বইটির জন্য নোবেল পুরস্কার পান সেটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই গ্রন্থের জন্য, তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ইতিহাস কেন্দ্রিক যে গ্রন্থ, এই গ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করে থাকেন। এরপর আমরা যে মানুষটির নাম দেখতে পাচ্ছি তিনি হচ্ছে ব্রিটেনের বার্টন রাসেল। এবং বার্টন রাসেল মানুষটি ইনি কিন্তু বেশিরভাগ সময় আমাদের সকলের কাছে পরিচিত একজন দার্শনিক হিসেবে। এবং মজার বিষয় হচ্ছে তিনি দার্শনিক হওয়া সত্ত্বেও তিনি নোবেল পুরস্কার পান সাহিত্যে। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি অনেকটা উইনস্টন চার্চিলের মতো তথ্য যে তিনি যেই সেক্টরের না, তারপরে তিনি ভিন্ন সেক্টরের হওয়া সত্ত্বেও তিনি সাহিত্য নামক যে শাখা, সেই শাখায় তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে মূলত আমাদের নোবেল পুরস্কার সংক্রান্ত বিভিন্ন তথ্য। আমরা এর বাইরে অন্যান্য অনেকগুলো জিনিস জেনেছি যে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছেন এবং মালালা ইউসুফজাই সম্পর্কে একটি তথ্য আমাদের জেনে নেওয়া দরকার। মালালা ইউসুফজাই কিন্তু ভারতীয় উপমহাদেশে নোবেল বিজয়ী একমাত্র নারী। আমি আবারও বলছি, উপমহাদেশে নোবেল বিজয়ী একমাত্র নারী হচ্ছে মালালা ইউসুফজাই। যদি এশিয়ার ক্ষেত্রে বলা হয় তাহলে সেই নামটি হবে ইরানের শিরিন এবাদি। তিনি সর্বপ্রথম মুসলিম নারী যিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং
যদি এটি বলা হয়, আরো কঠিন প্রশ্ন করা হয় যে একই সাথে এটিও আমাদের জানা দরকার এশিয়ার ক্ষেত্রে প্রথম আরব যে মুসলিম নারী যিনি কিনা নোবেল পুরস্কার লাভ করেন শান্তিতে, তিনি হচ্ছেন তাওয়াক্কুল কিরমান এবং তিনি হচ্ছেন ইয়েমেনের অধিবাসী এবং এই কারণে আমরা আরব মুসলিম নারী হিসেবে তাকে সম্বোধন। সুতরাং আমরা নোবেল পুরস্কার সংক্রান্ত ছবিগুলো দেখে আমরা কিছু তথ্য জেনে নিলাম এবং এর বাইরেও যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নিলাম। মূলত এই হচ্ছে নোবেল পুরস্কার কেন্দ্রিক আমাদের সামগ্রিক তথ্য। এরপরে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো, আমরা দুটি পুরস্কার দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে বুকার পুরস্কার এবং আরেকটি হচ্ছে পুলিৎজার পুরস্কার। দুটি পুরস্কারই খুবই সম্মানিত এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা বুকার পুরস্কার সম্পর্কে প্রথমেই জানি। বুকার পুরস্কারের যে বিষয়টি, এটি সাহিত্যের ক্ষেত্রে বিখ্যাত এবং এটিকে সাহিত্যের ক্ষেত্রে খুবই মর্যাদাবান পুরস্কার হিসেবে দাবি করা হয় এবং এটি সাহিত্যের সর্বোচ্চ পুরস্কারের এর যে নামটি সেটি হচ্ছে দ্য ম্যান বুকার প্রাইজ ফর ফিকশন। আমরা দেখতে পাচ্ছি ব্রিটেনের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার দ্য ম্যান বুকার প্রাইজ ফর ফিকশন, বুকার পুরস্কার, এবং বুকার পুরস্কারটি প্রবর্তন করা হয় 1968 সালে। প্রবর্তকটা আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্যের বুকার ম্যাককোরেন কোম্পানি। তবে একটু বলে রাখা ভালো, এটি 1969 সালে অনেকে বলে, তবে 1969 সাল থেকে পুরস্কারটি প্রদান করা শুরু হয়েছে। মূলত প্রবর্তন করা হয় 1968 সালে। তো এই বুকার পুরস্কারের যিনি প্রবর্তক একটি কোম্পানি এবং এই কোম্পানিটি হচ্ছে যুক্তরাজ্যের মানে ব্রিটেনের বুকার ম্যাককোলেন কোম্পানি। তারা এই বুকার পুরস্কারের যে প্রবর্তনটি সেটি তারা করে থাকে এবং প্রথম যিনি বুকার পুরস্কার লাভ করেন তার নাম হচ্ছে পার্সি হাওয়ার্ড নিউবে এবং অবশ্যই বলার অপেক্ষা রাখে না, তিনি অবশ্যই সাহিত্যে এই পুরস্কারটি লাভ করেন যেহেতু এটি সাহিত্য কেন্দ্রিক পুরস্কার। এবং বুকার বিজয়ী যিনি প্রথম নারী যিনি কিনা ব্রিটেনের অধিবাসী, তিনি হচ্ছেন বার্নিস রবিনসন। তিনি বুকার বিজয়ী প্রথম নারী যিনি কিনা সাহিত্যে বুকার পুরস্কারটি লাভ করেন। আমরা এরপর দেখতে পাচ্ছি পুলিৎজার পুরস্কার এবং এই পুলিৎজার পুরস্কারে প্রথমেই বলে নেই, পুলিৎজার পুরস্কারটি যেই কেন্দ্রিক পুরস্কার সেটা হচ্ছে সাংবাদিকতা কেন্দ্রিক, অর্থাৎ জার্নালিজমের ক্ষেত্রে সব থেকে সম্মানিত পুরস্কার বলা হয় পুলিৎজার পুরস্কারকে। এবং এই পুরস্কারটি প্রদান করে যারা, তারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা এই পুরস্কারটি প্রদান করে থাকে এবং এই পুলিৎজারের নামকরণ করা হয় একজন বিখ্যাত সাংবাদিক জোসেফ পুলিৎজারের নামে। এই নামকরণটি করা হয় এবং বেশ আগে থেকে অর্থাৎ 1917 সাল থেকে এই পুরস্কারটি প্রদান করা হয়। আমরা নিচে এটি লিখে দিয়েছি। তবে যদিও এটি সাংবাদিকতা থেকে উদ্ভূত, তবে শুধুমাত্র এটি সাংবাদিকতায় প্রদান করা হয় না। আপনি 3 নম্বর তথ্যকণিকাটি আপনারা দেখতে পারেন যে এই পুরস্কারটি সর্বমোট 21টি ক্ষেত্রে দেওয়া হয়, যেখানে সাহিত্যে 6টি পুরস্কার দেওয়া হয়, সঙ্গীতে 1টি এবং সাংবাদিকতায় 14টি পুরস্কার প্রদান করা হয়। খুব স্বাভাবিকভাবে যেটি হচ্ছে সাংবাদিকতা কেন্দ্রিক এবং সাংবাদিকতায় খুব স্বাভাবিকভাবে বেশি পুরস্কার দেওয়া হয়। এবং এই পুলিৎজার পুরস্কারটি যারা প্রদান করে তারা হচ্ছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। এই নামটি যেন কনফিউজ না হন আপনারা, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু যুক্তরাষ্ট্রে, এটি কিন্তু কলম্বিয়াতে না। এবং যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এই পুলিৎজার পুরস্কারটি প্রদান করে। আমরা একটু আগেই জানলাম এই তথ্যটি যে 1917 সাল থেকে এই পুরস্কারটি প্রদান করা হয়। এবং একটি আমরা জানবো যে পুলিৎজার বিজয়ী অনেক ব্যক্তি রয়েছে, তার মধ্যে প্রথম ওয়েবসাইট যেটি, এই ওয়েবসাইটের নাম হচ্ছে প্রোপাবলিকা এবং এই প্রোপাবলিকা 2010 সালে তারা পুলিৎজার পুরস্কার লাভ করে। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি শিক্ষার্থীদের একটু মনোযোগ আকর্ষণ করছি, খুবই মনোযোগ দিয়ে শুনবেন এবং এটি লিখে নেবেন। সেটি হচ্ছে বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো পুলিৎজার পুরস্কার যিনি পান তিনি হচ্ছেন রয়টার্সের সাংবাদিক পনির হোসেন। তার নাম হচ্ছে পনির হোসেন পনির এবং তিনি হচ্ছে প্রথম বাংলাদেশি যিনি কিনা রয়টার্সের সাংবাদিক ছিলেন এবং তিনি পুলিৎজার পুরস্কার লাভ করেন। এই হচ্ছে মূলত আমাদের আন্তর্জাতিক যে পুরস্কারের কথা আমরা বলছি, সেই আন্তর্জাতিক পুরস্কারের ধরন সমূহ। এই আন্তর্জাতিক পুরস্কারগুলো আমরা দেখতে পেলাম যে কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং সেই ক্ষেত্রগুলো কিভাবে করে আমাদের বিভিন্ন ক্ষেত্র ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য কণিকা উপস্থাপন করা হয় সেটিও আমরা একই সাথে দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ তথ্যের দিকে মনোনিবেশ করব, সেটি হচ্ছে বিশ্বের সপ্তাশ্চর্য ও আশ্চর্য। আমি এইগুলো বলার আগে প্রথমে আপনাদেরকে বলে রাখি, বিশ্বের সপ্তাশ্চর্য কিন্তু 2 ধরনের হয়। একটি আমরা বলি সপ্তাশ্চর্য এবং আরেকটিকে আমরা বলি প্রাকৃতিক সপ্তাশ্চর্য। এটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা এখানে 7টি যে আশ্চর্য দেখতে পাচ্ছি এটি সপ্তাশ্চর্য রয়েছে এবং এছাড়াও প্রাকৃতিকভাবে একটি সপ্তাশ্চর্য রয়েছে আলাদা, সেটি সম্পর্কে আমরা জানবো আমাদের অন্যান্য আশ্চর্য নামক একটি আলোচনার সামনে আসছে সেখানে। প্রাথমিকভাবে আমরা জেনে নেই বিশ্বের সপ্তাশ্চর্য কেন্দ্রিক যে আলোচনা সেটি। আপনার প্রথমেই যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইতালির কলোসিয়াম এবং এই যে ইতালির কলোসিয়ামটি রয়েছে এটি বিশ্বের অন্যতম একটি প্রথম আশ্চর্য এবং এটিকে বলা হয় একটি ভঙ্গুর লাইব্রেরি আকারে উপস্থাপন করা হয় এবং এটি
বিশ্বের অনেক প্রাচীনতম একটি স্থাপনা, ইতালির কলোসিয়াম, এবং এটি বিশ্বের প্রথম আশ্চর্য হিসেবে আমরা এটিকে দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা যে আশ্চর্য দেখছি সেটি হচ্ছে যে জর্ডানের পেত্রা নগরী। জর্ডানের পেত্রা নগরী খুবই প্রাচীন একটি সভ্যতার নিদর্শন, এবং এই পেত্রা নগরীর যে অবস্থানটি সেটি হচ্ছে ওয়াদি মুসা বা মুসা উপত্যকা, যেটি কিনা জর্ডানে অবস্থিত, সেখানে এই পেত্রা নগরীটি অবস্থিত। আমরা ভারতের তাজমহলকে দেখতে পাচ্ছি, এবং খুব স্বাভাবিকভাবে আমরা সবাই জানি এই তাজমহলের অবস্থানটি হচ্ছে ভারতের আগ্রাতে, এবং এই তাজমহল যিনি নির্মাণ করেন সেই নির্মাতা হচ্ছেন সম্রাট শাহজাহান, এবং এই তাজমহলের যিনি মূল নকশাবিদ ছিলেন তার নাম ছিল ওস্তাদ আহমেদ লাহৌরি, মতান্তরে মাস্টার ইসা তার নাম, তিনি কিনা এই তাজমহলের নকশা করেন। আমরা ইতালির কলোসিয়াম নিয়ে একটু জেনে নিই যে অবস্থানটি আসলে কোথায়। অবস্থানটি হচ্ছে যে ইতালির রোম যে রাজধানী রয়েছে সেই রোমের ফোরাম নামক অঞ্চলে। এই হচ্ছে মূলত বিশ্বের যে তিনটি আশ্চর্য আমরা দেখলাম। এর পরবর্তীতে আমরা দেখে নিই মেক্সিকোর চিচেন ইৎজা। মেক্সিকোর যে চিচেন ইৎজা আমরা দেখতে পাচ্ছি, এটি একটি আমরা পিরামিডের মতো বা একটি স্থাপনার মতো আমরা দেখতে পাচ্ছি। এই চিচেন ইৎজাটি রয়েছে, এটি মেক্সিকোর একটি খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা। এর পরবর্তীতে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এখানে আবার বলা হচ্ছে মেক্সিকোর চিচেন ইৎজা, আসলে এটি ভুল রয়েছে, এটি হবে স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার। এখানে এই নামটি ভুল রয়েছে, এটি আপনারা সংশোধন করে নেবেন, আমি আবারও বলে দিচ্ছি। এই নামটি হচ্ছে স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার, এবং এটি ব্রাজিলে অবস্থিত। এই যে আমরা মূর্তিটি দেখতে পাচ্ছি একজন জিসাসের মূর্তি, এবং এই স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার এটি ব্রাজিলে, এবং এটি পঞ্চমটি আশ্চর্য হিসেবে আমরা এটি মনে করে নিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি চীনের মহাপ্রাচীর। এটি আমরা খুব ভালোভাবেই জানি, এই সম্পর্কে আমরা অনেকেই পরিচিত, এবং আমরা নামটাও শুনেছি চীনের মহাপ্রাচীর। এবং আমরা একটু জেনে নিব এই চীনের মহাপ্রাচীরটি হচ্ছে মূলত এর যে মানব সৃষ্ট বিশ্বের একটি বৃহত্তম স্থাপনা, অর্থাৎ এই চীনের মহাপ্রাচীরটি প্রাকৃতিক নয়, এটি মানব সৃষ্ট। এবং আমরা একটু জেনে নিব এই মহাপ্রাচীরের যে বর্তমান দৈর্ঘ্য সেটি হচ্ছে ৮,৮৫১.৮ কিলোমিটার, যেটা হচ্ছে ৫,৫০০.২৫ মাইল, অর্থাৎ অনেক বিশ্বের সর্ববৃহৎ কৃত্রিম স্থাপনা হচ্ছে এটি। আমরা যে আলোচনাটি একটু আগে করলাম যে ক্রাইস্ট রিডিমার, এবং আমরা খুবই স্পেসিফিক ভাবে বলে দিই যে স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমারের অবস্থানটি আসলে কোথায়। এটি হচ্ছে কর্কোভোডো পাহাড়, তিজুরা ফরেস্ট ন্যাশনাল পার্ক, রিও ডি জেনিরো, ব্রাজিল। অর্থাৎ ব্রাজিলের রিও ডি জেনিরোতে যে একটি ন্যাশনাল পার্ক রয়েছে তিজুরা ফরেস্ট ন্যাশনাল পার্ক, সেই ন্যাশনাল পার্কের মধ্যে কর্কোভোডো পাহাড়ের যে পাদদেশে এই স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার নামক যে স্ট্যাচুটি সেটি অবস্থিত। আমরা এবং সব শেষে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মাচু পিচ্চু। এই মাচু পিচ্চু নামক যে উপত্যকা, এটি আসলে উপত্যকার মধ্যে পড়ে, এবং এই উপত্যকার অবস্থানটি হচ্ছে পেরুতে এটি অবস্থিত আমরা দেখতে পাচ্ছি। এবং এই পেরুতে এটি উরুবাম্বা উপত্যকা, যেটি কিনা আন্দিজ পর্বতমালার অন্তর্গত, এটি সেখানে অবস্থিত মাচু পিচ্চু। আমি আবারও বলছি, উরুবাম্বা উপত্যকা, যেটি আন্দিজ পর্বতমালার মধ্যে অবস্থিত। এই হচ্ছে মূলত বিশ্বের নবনির্বাচিত বা নতুন সপ্তাশ্চর্য। আমরা একটু জেনে নেই এই সপ্তাশ্চর্য কারা আসলে নির্বাচন করেন। আমি প্রথমেই বলেছি সপ্তাশ্চর্য কিন্তু দুই ধরনের, এটা হচ্ছে বিশ্বের নতুন সপ্তাশ্চর্য একটি বা সপ্তাশ্চর্য, আর একটা হচ্ছে প্রাকৃতিক সপ্তাশ্চর্য। প্রাকৃতিক সপ্তাশ্চর্য আমরা পরবর্তী স্লাইডে জানবো, তার আগে জেনে নেই যে এই বিশ্বের সপ্তাশ্চর্য ও প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন করে নিউ 7 ওয়ান্ডার্স ফাউন্ডেশন, তারা এটি নির্বাচন করে থাকেন। আমাদের পরবর্তী আলোচনা আমরা বিশ্বের নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্যকে আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জেজু দ্বীপ। এটি দক্ষিণ কোরিয়াতে অবস্থিত একটি নয়নাভিরাম দ্বীপ, জেজু দ্বীপ, এবং এটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার যে পার্শ্ববর্তী যে দক্ষিণ চীন সাগর রয়েছে সেই সাগরের তীরবর্তী অবস্থানে এটি রয়েছে জেজু দ্বীপ। আমরা এটি প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে প্রথম হিসেবে খ্যাত। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি টেবল মাউন্টেন। এই টেবল মাউন্টেন হচ্ছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত, এবং এই টেবল মাউন্টেনটি এটি আসলে এই 2019 সালে এটি নির্ধারণ করা হয়েছে যে এটি বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি কমোডো ন্যাশনাল পার্ক, যেটি কিনা ইন্দোনেশিয়াতে অবস্থিত। কমোডো ন্যাশনাল পার্ক এটিও বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে অবস্থিত। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের অ্যামাজন, এটা আমরা খুব ভালোভাবেই নাম আমরা শুনেছি, এবং এটিও বিশ্বের অন্যতম প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে রয়েছে। এরপর আমরা এটি দেখতে পাচ্ছি যে আরেকটি প্রাকৃতিক সপ্তাশ্চর্য পুয়ের্তো প্রিন্সিয়া ভূগর্ভস্থ নদী, অর্থাৎ এই যে পুয়ের্তো প্রিন্সিয়া নামক উপত্যকাটি রয়েছে তার মধ্য দিয়ে একটি নদী বহমান হয়েছে, যেটি বলা হয় একই সাথে বিশ্বের
দীর্ঘতম ভূগর্ভস্থ নদী হচ্ছে এটি, অর্থাৎ পুয়ের্তো প্রিন্সিয়া, এবং এটি অবস্থিত হচ্ছে ফিলিপাইনে। এরপর আমরা দেখতে পাচ্ছি হালং বে। এই হালং বে এটি অবস্থিত হচ্ছে ভিয়েতনামে, এবং এটি ভিয়েতনামের কুয়াং নিন নামক জায়গাটিতে এই হালং বে অবস্থিত, এবং এটিও বিশ্বের নতুন নির্বাচিত প্রাকৃতিক সপ্তাশ্চর্য। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার ইগুয়াজু জলপ্রপাত। এই ইগুয়াজু জলপ্রপাত আমরা দেখে নিলাম যেটা আর্জেন্টিনাতে অবস্থিত, এবং এটিও হচ্ছে বিশ্বের নবনির্বাচিত প্রাকৃতিক সপ্তাশ্চর্য। মোটামুটি এই হচ্ছে আমাদের নতুন প্রাকৃতিক যে সপ্তাশ্চর্যের যে বর্ণনা, সেটি আমরা এর পরবর্তীতে একটু জেনে নিব যে আমাদের অন্যান্য আলোচনার মধ্যে কোন কোন বিষয় রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু পরবর্তীতে দেখতে পাচ্ছি সপ্তাশ্চ কেন্দ্রিক তথ্য কণিকা। আমরা এর মধ্যে অনেকগুলো তথ্য কিন্তু অলরেডি বলে ফেলেছি, তারপরও আমরা আরেকটু এগুলোকে রিভাইজ করে নেই। ব্যাবিলনের যেটি শূন্য উদ্যান, সেটি গড়ে তোলেন কিন্তু নেবুচাঁদ-নেজার। এটি আমরা জেনে নিলাম। ব্যাবিলনের শূন্য উদ্যান একটি সময় পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম ছিল। মাচু পিচ্চু নামক যে আমরা সপ্তাশ্চর্যের নামটি শুনেছি, সেটি ইনকা সভ্যতার নিদর্শন। ইনকা সভ্যতাটা আসলে দক্ষিণ আমেরিকা মহাদেশ ভিত্তিক একটি সভ্যতা। একই সাথে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান যেটি ইরাকে অবস্থিত, যেটি কিনা নেবুচাঁদ-নেজার গড়ে তুলেছেন। বিশ্বের প্রথম আশ্চর্য বলা হয় মিশরের পিরামিডকে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, এটি অনেকবার পরীক্ষা এসেছে, আমরা একটু মনোযোগ দিয়ে এটি বুঝে রাখবো। এছাড়াও কিছুক্ষণ আগে যে আলোচনাটা আমরা করলাম যে মানব সৃষ্ট বিশ্বের বৃহত্তম স্থাপনা হচ্ছে চীনের মহাপ্রাচীর, যেটি কিনা ৮,৮৫১.৮ কিলোমিটার, এবং আমরা এটি বলেও ছিলাম যে একই সাথে এটি ৫,৫০০.২৫ মাইল। এছাড়া আমরা দেখেছি কলোসিয়ামের যে অবস্থানটি নতুন সপ্তাশ্চর্যের, সেটি ইতালির রোম এর ফোরামে অবস্থিত। আমরা দেখলাম পেত্রা নগরীর অবস্থান ওয়াদি মুসা বা মুসার উপত্যকা, যেটি কিনা জর্ডানে অবস্থিত। আমরা জানলাম যে জেনেছি যে তাজমহলের মূল নকশাবিদ ওস্তাদ আহমেদ লাহোরী, মতান্তরে মাস্টার ঈসা। কিন্তু আমরা এটি ভুল যেন না করি যে তাজমহলের যিনি মূল নকশাবিদ তিনি কিন্তু নির্মাতা নন, নির্মাতা হচ্ছেন সম্রাট শাহজাহান। এরপর আমরা জানবো বিশ্বের দীর্ঘতম ভূগর্ভস্থ নদী, যেটা আমরা জেনেছি অলরেডি, যে পুয়ের্তো প্রিন্সিয়া ভূগর্ভস্থ নদী, যেটি কিনা ফিলিপাইনে অবস্থিত। হালং বে এটি কুয়াং নিন বা ভিয়েতনামে অবস্থিত, এবং পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট সেটি হচ্ছে অ্যামাজন, এটিও আমরা জেনে নিলাম। অর্থাৎ এই হচ্ছে মূলত আমাদের সামগ্রিকভাবে সপ্তাশ্চর্য কেন্দ্রিক তথ্য কণিকা। সুপ্রিয় শিক্ষা বন্ধুরা, আমরা আমাদের আজকের যে আলোচনা বা লেকচার তার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।